বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে অনেকদিন ধরেই একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার বিষয়ে পড়াচ্ছি। আজকেও আমি তোমাদের একাদশ শ্রেণীর একাদশ অধ্যায়, মানে একদম শেষের অধ্যায়। তোমাদের জানো যে 12টি অধ্যায় আছে, তো একাদশ অধ্যায় যে ব্যবসায় তথ্য ও প্রযুক্তির ব্যবহার, এটি নিয়ে আলোচনা করব। আজকে এটির উপরে লাস্ট ক্লাস থাকবে। গত 2টি ক্লাস আমি এটার উপরে নিয়েছি, তো আজকে লাস্ট ক্লাসটা আলোচনা করে আমরা এই ক্লাসটা শেষ করে দিব। তো ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহার যেটি আছে, সেটি আজকে এটা 3য় ক্লাস। তো আজকের ক্লাস থেকে আমরা যেসব বিষয়গুলো জানতে পারবো, সেটা হচ্ছে আমরা ই ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, এবং এখানে ই ব্যাংকিংয়ের সুবিধা কি এটাও আমরা জানতে পারবো। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কি এবং ডেবিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা কি সেটা সম্পর্কে জানতে পারবো। মোবাইল ব্যাংকিং কি সেটা সম্পর্কে জানতে পারবো। ইন্টারনেট অথবা আমরা আইপি অ্যাড্রেস বলি অথবা টিসিপি বলি, এটা সম্পর্কে জানতে পারবো, বা এম কমার্স কি সেটা সম্পর্কে জানতে পারবো। এবং সর্বোপরি যেহেতু আজকে লাস্ট ক্লাস, আমরা সৃজনশীল প্রশ্ন 2টা বা 3টা সৃজনশীল প্রশ্ন দেখব, যে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আমরা এই চ্যাপ্টারের আলোচনার আলোকে সমাধান করতে পারি সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে ক্লাস মোটামুটি এই বিষয়গুলোর উপরেই থাকবে। তো এই ক্লাস আমি 40 মিনিট পরে আমাদের এখানে আজকের যে পঠিত বিষয়, এটার উপরে তোমাদের 5টা কোশ্চেন আছে। এই কোশ্চেন আনসারটা আমরা লাইভে যাব 40 মিনিট পরে। তখন কোশ্চেন আনসারে যেসব বিষয়গুলো আজকে আমরা পড়িয়েছি সেটার উপর থেকে 5টা কোশ্চেন আমি করেছি, সেটা দিয়ে আমরা ক্লাস শেষ করব। তো এই হচ্ছে আমাদের আজকের পরিকল্পনা। তো প্রথম যে টপিকটা আছে, সেই প্রথম টপিক অনুযায়ী আমরা আজকে ক্লাস শুরু করি। সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা প্রথম টপিকটা যেটা ছিল ই ব্যাংকিং নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিমা নিয়ে আলোচনা করেছি এবং অনেকগুলো টপিক নিয়ে এখানে আলোচনা করেছি। তো আজকের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ই ব্যাংকিং, বা আমরা প্রচলিত ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে সবাই অবগত, কিন্তু ই ব্যাংকিং পদ্ধতিটা প্রচলিত ব্যাংকিং পদ্ধতি যেটা আছে সেটা থেকে একটু ভিন্ন। এই যে প্রথাগত ব্যাংকিং সিস্টেম যেটা আমরা দেখি, সেটা থেকে ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমটা কিন্তু এখন অনেকটাই আধুনিক, এবং এখানে গ্রাহকদের সেবা বা সুবিধা অনেকটাই বেড়েছে। তো সেই কারণে আমরা ই ব্যাংকিং সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। তো ই ব্যাংকিং যেটি আছে, আমরা বলি হচ্ছে যে অনলাইন প্রযুক্তিকে ব্যবহার করে ব্যাংক যখন তার যে ব্যাংকিং কার্যক্রম, যে অর্থ এখানে ডিপোজিট হিসাবে জমা করা বা আমানতকারীর আমানত সংগ্রহ করা, অথবা আমানতকারীকে পরবর্তীতে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া, ঋণ দেওয়া, এবং এখানে ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই যে সুযোগ সুবিধা বা সেবা, এইগুলোর কাজকর্মকে একত্রিতভাবেই আমরা ব্যাংকিং বলি। তো এই ব্যাংকিংটাই যখন আমরা ইলেকট্রনিক পদ্ধতিতে, দ্যাট মিনস অনলাইনের সুবিধার মাধ্যমে, অনলাইন কোনো প্ল্যাটফর্ম ইউজ করে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যখন আমরা এই জিনিসটা করব, তখন এটাকে আমরা বলছি হচ্ছে ই ব্যাংকিং। দ্যাট মিনস আমরা ই ব্যাংকিং বলতে এখানে ইলেকট্রনিক অথবা ইলেকট্রোমেকানিক্যাল, কম্পিউটার এবং অন্যান্য যে অত্যাধুনিক যে যন্ত্রপাতি আছে সেইগুলোকে ব্যবহার করে যখন আমরা গ্রাহকদেরকে সেবা দিচ্ছি, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে ই ব্যাংকিং। তো এই ই ব্যাংকিং সিস্টেমে কিন্তু এই যে আগের যে প্রথাগত খাতায় বা বড় রেজিস্টার বুকে তোমার হিসাব, যারা এখানে ব্যাংকে যারা এখানে জমা রেখেছে তাদের নামে প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা করে কে কত টাকা উত্তোলন করতেছে, কত টাকা জমা দিচ্ছে, এই যে প্রথাগত আগের যে ব্যাংকিং সিস্টেম ছিল, এখন কিন্তু সেটা আর নেই। এখন ই ব্যাংকিং কিন্তু প্রত্যেকটা সেক্টরেই ব্যবহৃত হচ্ছে, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, স্পেশালাইজ প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের এখন ব্যাংকিং সিস্টেমটা হয়ে গেছে ই ব্যাংকিং নির্ভর। তো এই ই ব্যাংকিং নির্ভর যেই ব্যাংকিং সিস্টেমটা, এইখানে আমরা দেখি যে প্রত্যেকটা ব্যাংক তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে, এখানে ওয়েবসাইটে তারা তাদের যে ব্যাংকিং সার্ভিসগুলো আছে সেগুলো তারা নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করে সেই সার্ভিসটা তারা দিয়ে থাকে। তাদের নিজেদের ইন্ট্রানেট পদ্ধতির মাধ্যমে তারা প্রত্যেকটা ব্রাঞ্চের যারা এখানে অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের সাথে, বা তাদের তথ্য এখানে যে কোনো প্রান্তে, দেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এই ব্যাংকের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু সহজেই এখানে অ্যাক্সেস করে ওই যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদেরকে কিন্তু সুবিধা দিতে পারছে। তো এই যে সিস্টেমটা, তুমি যে কোনো শাখায় যে কোনো ব্রাঞ্চে গেলেই তুমি তোমার টাকা উত্তোলন করতে পারছো, অথবা এখন বর্তমানে MICR চেক আছে, যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার যে চেক সিস্টেম আমরা বলি, যে এটা দিয়ে তোমার যে চেকবুক, ধরো তোমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই প্রত্যন্ত
ধরো এটা হইতে পারে, ধরো যে তোমার বরিশালই অ্যাকাউন্টটা খোলা, কিন্তু তুমি ঢাকার কোনো ব্রাঞ্চ থেকে টাকাটা তুলতে যাচ্ছ। তো তুমি তোমার চেক, এমআইসিআর চেক যেটা আছে ঢাকার যে কোনো ব্রাঞ্চে যদি তুমি এটা দাও, ধরো যে এটা ডাচ বাংলা ব্যাংকের হইতে পারে, তো ডাচ বাংলা ব্যাংকের যদি তুমি এই চেকটা যে কোনো শাখাতে তুমি দাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমার এই চেকের টাকাটা তুমি ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে খুব অল্প সময়েই এটা উঠাতে পারবে। তোমার কিন্তু এই চেকের টাকা তুলতে বরিশাল যাওয়া লাগবে না। তো এই যে তোমার যে সুবিধাটা, সেটা কিন্তু এই ই ব্যাংকিং এর মাধ্যমেই হয়েছে। তো এই ই ব্যাংকিং এর সিস্টেমের মাধ্যমে আমরা দেখি যে যে কোনো মানে যে কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক তার ওই ব্যাংকের যে কোনো শাখাতে চেক জমা দিয়ে কিন্তু টাকা উত্তোলন করতে পারছে, অথবা যে কোনো শাখাতে টাকা কিন্তু জমাও দেওয়া যাচ্ছে। তো এই যে সিস্টেমটা, সেটাকে আমরা আসলে ই ব্যাংকিং সিস্টেম বলি। এবং ই ব্যাংকিং সিস্টেমে আমরা বর্তমানে গ্রাহকদেরকে অধিকতর সুবিধা দেওয়ার জন্য আমরা দেখছি যে এখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা এখানে এটিএম বুথের মাধ্যমে তোমার 24 আওয়ার্স যে কোনো সময় টাকা উত্তোলন করার যে ফ্যাসিলিটিস, সেটা কিন্তু আমাদের এই ই ব্যাংকিং ফ্যাসিলিটিসের মাধ্যমে আমরা পাচ্ছি। ধরো তোমার শুক্রবারে টাকা দরকার বা শনিবারে টাকা দরকার, অথবা তোমার এখানে রবিবারেই টাকা দরকার, কিন্তু তোমার টাকাটা দরকার হচ্ছে রাত 12টার সময়। তো এখন তো তুমি ব্যাংকে যে টাকাটা উঠাতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজেই বুথ থেকে টাকাটা তুলতে পারছো। আবার তোমার এখানে বুথ থেকে টাকা তুলেও কাউকে দেওয়া এই রাত 10টা বা 12টার সময়, এটা খুব ডিফিকাল্ট একটা বিষয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি কিন্তু খুব সহজেই ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে তোমার ফান্ডটা কিন্তু যাকে তোমার দেওয়া দরকার, তার যদি ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটিসটা তার থাকে, তার অ্যাকাউন্টে কিন্তু তুমি টাকাটা ট্রান্সফার করে দিতে পারছো। এই যে সিস্টেমটা, সেটাকে আমরা আসলে ই ব্যাংকিং বলছি। তো এখানে ই ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা দেখি যে সর্বপ্রথম যে এই ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলো ইউজ করে, কম্পিউটার এবং ইন্টারনেট বা অনলাইন এই প্ল্যাটফর্মগুলো ইউজ করে যে ব্যাংকিং সেবাটা দেওয়া যায়, এই চিন্তা ভাবনা সর্বপ্রথম নিয়ে আসে দ্য ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক। এই যে সিটি ব্যাংক বা সিটি ব্যাংক এনে বলি বা ন্যাশনাল সিটি ব্যাংক নিউ ইয়র্ক 1961 সালে এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমটা প্রবর্তন করে। এবং এই ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমে তারা প্রথম এই যে টাকা বা ক্যাশ ক্যারি করা অথবা ক্যাশ একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠানো, এই যে সমস্যাটা, এইটা দূর করার জন্য তারা প্রথম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম যেটা আছে তারা নিয়ে আসে। এই যে ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক, তারা এই সিস্টেমটা প্রথম চালু করে। তো এটাকে আমরা এখন খুব সহজেই, তুমি অনেক সময় শুনে থাকবে ওয়ার্ডটা ইএফটির কথা শুনি আমরা, ইএফটি মানে হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এবং এস যদি লাগাও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম। তো এই ইএফটির মাধ্যমেই এক ব্যাংকের গ্রাহক কিন্তু আরেক ব্যাংকে খুব সহজেই তার চেক জমা দিয়ে কিন্তু টাকা উঠায় নিতে পারছে, এবং এই ফান্ডটা খুব সহজেই এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কিন্তু ক্লিয়ারিংয়ের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এইভাবেই ইএফটির মাধ্যমে যে ফান্ড ট্রান্সফার করা যায়, যে ফান্ড যে কোনো জায়গা থেকে উঠলে এটা সফটওয়্যারের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করা যায়, ডেবিট ক্রেডিট করা যায়, এই যে সিস্টেমটা তারা প্রথম নিয়ে আসে। এবং 1981 সালে যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা ব্যাংকেই এই ই ব্যাংকিং চালু হয়, এবং এই যে ইএফটির সুবিধাটা প্রত্যেকটা ব্যাংকেই তার গ্রাহককে দেওয়ার জন্য ই ব্যাংকিং সিস্টেমে চলে যায়। এবং পরবর্তীতে দেখা যায় যে আমরা এখানে যখন ইএফটির এই সুবিধা বা এখানে ই ব্যাংকিংয়ের যে সুবিধা গ্রাহককে দেওয়ার কথা আমরা বলছি, গ্রাহকেরও এই ক্ষেত্রে তার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু তাকে যুক্ত থাকতে হবে অনলাইনের সাথে। ধরো আমি ডাচ বাংলা ব্যাংকের যদি এখন আমি ধরো যে আমার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো ডাচ বাংলা ব্যাংকের যদি আমি এই ব্যাংকিং ফ্যাসিলিটিসগুলো সবগুলো নিতে চাই অথবা ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটিসটা নিতে চাই, তাহলে কিন্তু তাদের এই যে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস যেটা আছে সেটা আমার অ্যাক্টিভ করা লাগবে। এবং আমার মোবাইলে যদি আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে নেই, অথবা আমার ল্যাপটপে যদি আমি তাদের ওয়েবসাইটে যাই ঢুকি আমার ইন্টারনেট সার্ভিস নেওয়ার জন্য, আমার এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি খুব সহজেই আমার ব্যাংকে কত টাকা আছে, আমার ব্যাংকের স্টেটমেন্ট, এবং আমি চাইলে অন্য কারো কাছে কিন্তু ফান্ডটাও ট্রান্সফার করতে পারবো। তো এই হচ্ছে আমরা বলি যে ই ব্যাংকিং ফ্যাসিলিটিস নেওয়ার জন্য গ্রাহককে কিন্তু কম্পিউটার বা মোবাইলের সাথে এবং অত্যাধুনিক যে অনলাইন প্রযুক্তি আছে এটার সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। এবং যুক্ত থাকার সুবিধা হচ্ছে যে গ্রাহক কিন্তু 24 ঘন্টা দিনে 7 দিনই এই সুবিধাটা পেতে পারবে যদি সে কম্পিউটার বা মোবাইল প্রযুক্তির মাধ্যমে সে যুক্ত থাকে। এবং ই ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশে এই ই ব্যাংকিং সার্ভিসটা চালু হয় হচ্ছে 1997 সালে। তো এটা 1981 সালে যুক্তরাষ্ট্রে চালু হয়, এবং সর্বপ্রথম 1961 সালে দ্য ন্যাশনাল সিটি ব্যাংক এটা চালু করে।
এবং বাংলাদেশে সেটা আস্তে আস্তে 1997 সালে এটা বাংলাদেশে চালু হয়। এরপরে হচ্ছে আমরা এখানে 1997 সালে, এটা তোমার মনে রাখার ক্ষেত্রে কিছু টেকনিক আছে। ধরো যে বাংলাদেশে আমরা যখন বলি যে ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় হচ্ছে 1969 সালে 6 ঠিক আছে, এবং বাংলাদেশে ধরো যে ইন্টারনেট ব্যাপকভাবে চালু শুরু হয় হচ্ছে, এটা উল্টায় দিলে হচ্ছে 96। তো 96 যখন ইন্টারনেট চালু হয়, আমরা ই ব্যাংকিং সিস্টেমটা অনলাইন সুবিধা ছাড়া এটা কখনোই আমরা ই ব্যাংকিং ফ্যাসিলিটিসটা ব্যবহার করতে পারবো না। তো সেই কারণে ইন্টারনেট চালু হওয়ার ঠিক পরের বছরই 1997 সালে কিন্তু ই ব্যাংকিং সিস্টেমটা বাংলাদেশে চালু হয়। তো এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। তারপর হচ্ছে ই ব্যাংকিং পদ্ধতি যেটা আছে, আমরা ই ব্যাংকিং পদ্ধতি নিয়ে যখন কথা বলি যে ই ব্যাংকিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, যে একটা ব্যাংক ইন্টারনেটের মাধ্যমে যে গ্রাহকদেরকে সেবা দিচ্ছে, এই সেবাটা সে কিভাবে গ্রাহককে দিবে, এটা একটা আমরা যেহেতু বলি যে ইলেকট্রোমেকানিক্যাল এখানে সিস্টেম, তো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এখানে সাব সিস্টেমের সাথে যুক্ত হয়ে গ্রাহক এবং ব্যাংক এই সেবাটা দিয়ে থাকে। তো আমরা যদি এটাকে একটু ভেঙে বিশ্লেষণ করি যে কিভাবে এই ই ব্যাংকিং পদ্ধতিটা গ্রাহকদেরকে সেবা দিয়ে থাকে, প্রথমত দেখা যায় যে যেই কোনো ব্যাংকই যদি অনলাইন সেবা গ্রাহকদেরকে দিতে চায়, দ্যাট মিনস ই ব্যাংকিং ফ্যাসিলিটিস যদি গ্রাহককে দিতে চায়, তাহলে কিন্তু তার নিজের অনলাইন ব্যাংকিং সিস্টেমটা চালু করতে হবে, অথবা নিজে অনলাইন পদ্ধতির সাথে তাকে যুক্ত হতে হবে। তার প্রত্যেকটা অ্যাকাউন্ট অনলাইনে এন্ট্রি দিতে হবে, তার নিজের ওয়েবসাইট খুলতে হবে, ওয়েবসাইটের প্রত্যেকটা অ্যাকাউন্ট তোমার এখানে এন্ট্রি দিতে হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড হতে হবে, এবং ব্রাঞ্চের তথ্যগুলো একজন আরেকজনের কাছে খুব সহজেই ট্রান্সফার করতে পারবে রিপোর্ট আকারে। তো এই যুক্ত হওয়াটাকে আমরা অনলাইনে প্রযুক্তির সাথে ওই ব্যাংকটাকে যুক্ত হওয়া বলি। তো প্রথম হচ্ছে ওই ব্যাংকটাকে প্রথমে এখানে প্রথাগত যে ব্যাংকিং সিস্টেম আছে এটা থেকে অনলাইনে তাকে কনভার্ট হতে হবে। দ্যাট মিনস তার অনলাইন পদ্ধতি তার ব্যাংকের ভিতরে তার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে চালু করতে হবে। তারপরে হচ্ছে এখন গ্রাহক যারা আছে গ্রাহকদেরকেও এখানে অনলাইনে যুক্ত হতে হবে, গ্রাহকদেরকে সেই কারণে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো গ্রাহকদেরকে ব্যাংকই দেখা যায় যে নতুন যখন অ্যাকাউন্ট খোলা হয়, গ্রাহকদেরকে কিন্তু তারা ওই অনলাইনের মাধ্যমেই তাদের সব ডিটেইলস ব্যাংকই গ্রাহকের পক্ষ হয়ে তার সব তথ্য কিন্তু ওই অনলাইনে এন্ট্রি করে দেয়। তো এটাকে আমরা রেজিস্ট্রেশন সিস্টেম বলি। তো এই গ্রাহককে এখানে রেজিস্ট্রেশন হয়ে গেলে গ্রাহক যখন রেজিস্টার্ড হয়ে যাবে, ওই ব্যাংকের যখন সে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যাবে, ওই ব্যাংক গ্রাহককে চেকবুক এবং গ্রাহকের যদি এখানে ডিমান্ড থাকে, গ্রাহককে সে এখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিসটা সে দিবে। তো ডেবিট কার্ডটাই সাধারণত অ্যাকাউন্টের এগেনস্টে দেওয়া হয়। তো এই ডেবিট কার্ডটা দিলে ডেবিট কার্ডের সাথে একটা গোপন পাসওয়ার্ড বা পিন তাকে দিয়ে দিবে। পিন যেটা আমরা বলি যে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এই পিন নাম্বার দিয়ে এই পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু গ্রাহক তার যে ব্যাংক, সেই নির্দিষ্ট ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে কিন্তু যে কোনো সময় তার টাকাটা উঠাতে পারে। তো এই যে আমরা সিস্টেমটা বললাম যে এই ব্যাংকিং পদ্ধতিতে প্রথমে ব্যাংকে তার অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু করতে হবে, দ্বিতীয়ত গ্রাহকের সব তথ্য এখানে অনলাইনে এন্ট্রি দিতে হবে এবং গ্রাহককে নিজে অনলাইনে রেজিস্টার্ড হইতে হবে। রেজিস্টার্ড হওয়ার পরে গ্রাহককে পিন পাসওয়ার্ড এখানে দিতে হবে। পিন পাসওয়ার্ড দেওয়ার পরে গ্রাহক ব্যাংকে যখন লিস্টেড হয়ে যাবে, তখন গ্রাহক যে কোনো জায়গা থেকে এই অনলাইন ব্যাংকিং বা ই ব্যাংকিং সিস্টেমটার সাথে যুক্ত হয়ে এই সেবাটা যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারে। এবং ই ব্যাংকিং সিস্টেম পদ্ধতিতে বা এই ই ব্যাংকিং সিস্টেমে যেভাবে গ্রাহকদেরকে ফ্যাসিলিটিস দেওয়া হয়, আমরা দেখি যে ই ব্যাংকিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা ফ্যাসিলিটিস নেওয়ার ক্ষেত্রে সবসময় বা 24 আওয়ার্স ব্যাংকিংয়ের ক্ষেত্রে সে ডেবিট কার্ড ইউজ করে বা ক্রেডিট কার্ড ইউজ করে, অথবা সে এখানে মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারে, অথবা সে এখানে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারে, অথবা এটিএম মেশিন সে ব্যবহার করতে পারে, অথবা এসএমএস ব্যাংকিং সে চালু করতে পারে, অথবা যে কোনো জায়গায় সে শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তার ফ্যাসিলিটিসটা সে এনশিওর করে নিতে পারে। তো আমরা এই প্রত্যেকটা সেক্টর সম্পর্কেই যে কিভাবে অনলাইন সেবা বা ই ব্যাংকিং সেবা গ্রাহক পেতে পারে, এই প্রত্যেকটা জায়গাতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা এখানে আমরা ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এই ই ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। তো আমরা এখন চলে যাব হচ্ছে ই ব্যাংকিংয়ের, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম ই ব্যাংকিংয়ের কিছু ফ্যাসিলিটিস কিন্তু তোমার কিছু না, আমরা এখন ই ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখি যে এটা ব্যাপক জনপ্রিয় তার এই ফ্যাসিলিটিসগুলোর কারণে। প্রথম যে ফ্যাসিলিটিসটা আছে যে 24 আওয়ার্স 7 তোমার টাকা
তোলার বা এখানে সেবা পাওয়ার যে অধিকারটা আছে এটা কিন্তু তুমি 24/7 তুমি এটা পেতে পারো। ধরো যে তোমার এখন ব্যাংকের একটা স্টেটমেন্ট দরকার, হ্যাঁ, তো আজকে কিন্তু তোমার শনিবার, তুমি চাইলেও ব্যাংকের স্টেটমেন্ট তুমি তুলতে পারছো না, অথবা তোমার বৃহস্পতিবারে তোমার অ্যাকাউন্টে একটা টাকা জমা হওয়ার কথা, এটা নিয়ে তুমি কনফিউজ যে টাকাটা জমা হলো কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি ই ব্যাংকিং পদ্ধতির সাথে যুক্ত থাকো, তোমার যদি মোবাইল ব্যাংকিং বা এখানে আমরা বলি হচ্ছে SMS ব্যাংকিং, যদি SMS ব্যাংকিং এর সাথে তুমি যুক্ত থাকো, তাহলে তোমার SMS অ্যালার্টের মাধ্যমে কিন্তু বৃহস্পতিবারে যদি টাকাটা ঢুকে থাকে, সাথে সাথেই কিন্তু তোমার মোবাইলে SMS আসবে যে তোমার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট করা হয়েছে। তো এই যে ফ্যাসিলিটিসটা, সেটা কিন্তু তুমি এই ই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে 24/7 তুমি পাবা। অথবা তুমি শনিবার রবিবারও যদি তোমার এখানে ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন হয়, সেটার অ্যালার্ম কিন্তু তুমি SMS এর মাধ্যমে পেয়ে যাবে। ধরো যে তুমি শনিবার রবিবারের যে কথাটা বলতেছি, সেটা তুমি ধরো যে কোনো তুমি যদি বুথে যাও, অথবা আমরা ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক দেখি, সেখানে কিন্তু তুমি শনিবারে চাইলে টাকা তুলতেও পারবা, আবার জমাও দিতে পারো। ধরো যে তোমার একটা অ্যামাউন্ট তুমি পেয়েছো, সেটা তোমার শুক্রবারে পেয়েছো, এখন চাচ্ছ তুমি এই টাকাটা জমা দিতে, এই টাকাটা তুমি বাসায় নিরাপদ ফিল করছো না, অথবা তুমি একটা জায়গাতে যাবা, সেই কারণে এটা তুমি চাচ্ছ যে ব্যাংকে জমা রেখে যেতে, তুমি এটা বাসায় রাখতে চাচ্ছ না। সেই ক্ষেত্রে কিন্তু তুমি ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বা যে ব্যাংকের ফাস্ট ট্র্যাক আছে, সেই ফাস্ট ট্র্যাকে যেয়ে কিন্তু তুমি নিজেও, এখন মেশিন আছে যে বুথে নিজে চাইলেও এই টাকাটা জমা দেওয়া যায়। এবং যদি নিজে না পারো, এখানে শুক্রবারে শনিবারে ওই ক্ষেত্রেও তোমার এখানে ওই ব্যাংকে যারা ফাস্ট ট্র্যাকে এখানে দায়িত্বরত যারা ম্যানেজার আছে, তাদের কাছে গেলে কিন্তু তোমার অ্যাকাউন্টের এগেনস্টে তারা এই টাকাটা জমা রাখবে, এবং তারা তোমার টাকাটা শুক্র শনিবারেও তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিবে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে 24/7 যে তোমার সার্ভিস। তুমি চাইলে যে কোনো সময় তুমি টাকা উত্তোলনও করতে পারো, যে কোনো সময় টাকা জমাও দিতে পারো, যে কোনো সময় যে কাউকে তুমি ফান্ড ট্রান্সফারও করতে পারো, যে কোনো সময় তুমি তোমার সুবিধা মতো যে কোনো জায়গা থেকে বসে যে কোনো কেনাকাটা, লেনদেন, অর্থ স্থানান্তর, এই কাজগুলো কিন্তু ই ব্যাংকিং এর মাধ্যমে করে ফেলতে পারতেছো। তো এই কারণে আমরা বলি যে ই ব্যাংকিংটা এখন ব্যাপক জনপ্রিয়। এরপর হচ্ছে শাখা ব্যাংকিং ব্যবস্থা। তো আমরা এখানে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা বলি, যে ই ব্যাংকিং সিস্টেমের কারণে এখন আর কোনো ব্রাঞ্চে যাওয়ার দরকার পড়ে না। এখন তোমার ব্রাঞ্চ ছাড়াই তুমি যে কোনো জায়গা থেকে তোমার মোবাইলই তোমার এখন ব্যাংকের ট্রানজ্যাকশনের জন্য যথেষ্ট। অথবা তুমি যে কোনো লেনদেন করতে চাইলে তুমি কিন্তু যে কোনো ATM মেশিনের মাধ্যমে তুমি তোমার 80% উপরে তোমার যে সমস্যার সমাধান তুমি কিন্তু করে ফেলতে পারো। ধরো যে তোমার একটা মিনি স্টেটমেন্ট লাগবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম, যে তুমি একটা স্টেটমেন্ট তোমার দরকার, যে ব্যাংকে তোমার কত টাকা জমা হয়েছে, বৃহস্পতিবার একটা টাকা জমা হওয়ার কথা ছিল, তুমি এখন জানতে পারছো না যে আসলে টাকাটা জমা হয়েছে কিনা, তোমার SMS ব্যাংকিংটা চালু নেই। তো সেই ক্ষেত্রে তুমি তোমার যে ডেবিট কার্ডটা আছে, ডেবিট কার্ডটা নিয়ে তুমি যে ATM বুথ, এই ATM বুথে যাবা, তোমার নির্দিষ্ট ATM বুথে তুমি যেতে পারো, তোমার নির্দিষ্ট ATM বুথেও যেতে পারবা। অথবা তোমার যদি আশেপাশে তোমার নির্দিষ্ট ATM বুথ, মানে তোমার যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তোমার যদি আশেপাশে ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ না থাকে, তুমি কিন্তু অন্য বুথেও যেখানে তোমার কার্ডটা সাপোর্ট করে, সেই ধরো যে ইসলামী ব্যাংক আছে অথবা যে কোনো ব্যাংক যেটা অ্যাভেলেবেল, সেই বুথগুলোতে যেও কিন্তু তুমি তোমার কার্ডটা দিয়ে তোমার যে অ্যাকাউন্টের ইনফরমেশন, সেটা কত টাকা জমা আছে সেটা কিন্তু তুমি জেনে যেতে পারবা। অথবা তুমি যদি মিনি স্টেটমেন্ট চাও, সেক্ষেত্রে তোমার যদি ডাচ বাংলা ব্যাংকে ধরো যে ডেবিট কার্ড থাকে, তুমি কিন্তু আজকে চাইলেও তুমি এখন যে ডাচ বাংলা ব্যাংকের ATM বুথে তোমার কার্ডটা ঢুকে মিনি স্টেটমেন্টটা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে বৃহস্পতিবারে তোমার টাকাটা ঢুকেছে কিনা সেটা কিন্তু তুমি এখান থেকে জেনে নিতে পারবা। অথবা তুমি ধরো যে বৃহস্পতিবার একটা চেক দিয়েছিলা কাউকে, তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা গেল কিনা সেটাও কিন্তু তুমি এই মিনি স্টেটমেন্টের মাধ্যমে তোমার তথ্যগুলো জেনে দিতে পারবা। তো এই সুবিধাটাকেই আমরা আসলে ই ব্যাংকিং এর ফ্যাসিলিটিস হিসেবে বলে থাকি। তো আমরা শাখাবিহীন ব্যাংকিং যেটা বলতেছি, যে এখানে কোনো শাখাতে তোমার স্পেসিফিকভাবে যাওয়ার দরকার নেই। ধরো যে তুমি তোমার বাসার কাছে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো, তো তোমার প্রত্যেকবার ডাচ বাংলা ব্যাংকের ওই শাখাতে যেই তোমার টাকা ওঠানোর দরকার নাই, তুমি যেই কোনো জায়গাতে ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে কিন্তু এই টাকাটা উঠাতে পারবা। যে কোনো জায়গাতেই তুমি ATM মেশিন ইউজ করে তোমার টাকাগুলো উত্তোলন করতে পারবা। এই যে ফ্যাসিলিটিসটা, এটাকে আসলে আমরা শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা বলে থাকি। এরপর হচ্ছে দ্রুত সেবা। দ্রুত সেবার ক্ষেত্রে আমরা এখানে অনলাইন ব্যাংকিং এর কোনো বিকল্প নেই। আমরা আগে যে সিস্টেম দেখতাম, যে তুমি যদি একদম আগে চলে যাও, তোমার বাবা দাদার আমলে যদি চলে যাও, ওই ক্ষেত্রে দেখবা
যে সরকারি ব্যাংক ছিল, এবং ওই সময় তোমার বেতন বা স্যালারি যে সময় হইতো, ধরো যে 6-7 তারিখের দিকে, তখন দেখতে যে দাদা নানারা তারা ওই একটা চেক নিয়ে বা ব্যাংকের তোমার ওই ডিপোজিট বই নিয়ে তারা সকালবেলা যে আজকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, সকাল 7টার সময় রেডি টেডি হয়ে বের হয়ে যেত, এবং ওইখানে ব্যাংকে গেলে তাদেরকে লম্বা সিরিয়াল দাঁড়াইতে হইতো, এবং সিরিয়ালে দাঁড়ানোর পরে তাদের যখন সিরিয়াল আসে তাদেরকে একটা স্টিলের একটা টোকেন দেওয়া হইতো। এই টোকেন নিয়ে তাদের বসে থাকতে হইতো, যারা যেই উদ্দেশ্যে গেছে, কেউ টাকা উঠাইতে গেছে, কেউ টাকা জমা দিতে গেছে, অথবা কেউ অন্যকে চেক দিবে, তো এই প্রত্যেকটা কাজের জন্যই তাদেরকে একটা টোকেন, স্টিলের একটা টোকেন ধরানো হইতো। তো এই টোকেন নিয়ে আবার বসে থাকতে হইতো 1-1.5 ঘন্টা। তো এই 1-1.5 ঘন্টা বসে থাকার পরে যখন তোমার ডাক আসবে, তখন তোমাকে টাকা উঠানো বা টাকা জমা দেওয়ার ফ্যাসিলিটিসটা তোমাকে দেওয়া হবে। দ্যাট মিনস তোমার সারাদিন ওইখানেই শেষ। তো এখন কিন্তু এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তুমি দ্রুততম সময়ে তুমি যদি ব্যাংকে যাও, এখন ব্যাংকে আমরা এই যে হেনরি ফেউলের যে 14 নীতি, যে শ্রম বিভাজন অথবা কার্যের বিভাজন দেওয়ার একটা মেশিন বসানো আছে, সে কিন্তু ওই যে টাকা উঠানো, উইথড্র, এখানে চাপ দিবে এবং এখান থেকে স্লিপ বের হবে, এবং তোমার কত নাম্বার কাউন্টারে কত নাম্বার সিরিয়াল তোমার, সেটা কিন্তু সে একটা এই স্লিপের মাধ্যমে তোমাকে বলে দিল। তো এই সিরিয়াল অনুযায়ী তুমি ওই কাউন্টারের কাছাকাছি চলে যাবা যেখান থেকে তুমি টাকা উঠাবা। আবার যদি কেউ চেক জমা দিতে চায়, সেই ক্ষেত্রেও তাকে একটা স্লিপ চেক জমা দেওয়ার জন্য ধরা দিবে। সে নির্দিষ্ট অ্যাকাউন্টে যেখানে চেক জমা দেওয়া যায়, সেখানে কিন্তু সে যে বসে থাকলে তাকে দেখা যাবে যে ওখানে 1জন বা 2জনের পরেই সে উইদিন 5 to 10 মিনিটস কিন্তু সে এই টাকাটা জমা দিয়ে চলে আসতে পারতেছে। এই যে তোমার দ্রুততম সেবা প্রদানের যে সিস্টেমটা, সেটা কিন্তু ই ব্যাংকিংয়ের মাধ্যমেই এখন হয়েছে। অথবা তুমি নিজে ধরো যে ব্যাংকে যে চেকের মাধ্যমে টাকা উঠাতে চাচ্ছ না, তোমার এখানে কার্ড আছে, তুমি কার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজেই এটিএম বুথ থেকে টাকা তুলে ফেলতে পারতেছো। অথবা তোমার এখানে কার্ড টার্ড কোনো কিছু দরকার নাই। এখন দেখা গেছে যে ই ব্যাংকিংয়ের আরও অত্যাধুনিক সিস্টেম এখন বের হয়ে গেছে, মোবাইল ব্যাংকিং। ঠিক আছে, যে প্রত্যেকটা ব্যাংকেই এখন মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটিস তোমাকে দিচ্ছে, যে তোমার কোনো ব্যাংকে যাওয়ার দরকার নাই, তোমার কোনো কার্ডও হোল্ড করার দরকার নাই। তোমার এখন ভ্রাম্যমানভাবেই তুমি যে কোনো জায়গা থেকে তুমি চাইলে টাকা উঠাতে পারবা। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হচ্ছে বিকাশ। তুমি তোমার মোবাইলে বিকাশ মোবাইলটা নিয়ে তোমার বিকাশ অ্যাকাউন্ট থাকলে তুমি কিন্তু এখানে ক্যাশ আউট খুব সহজেই যে কোনো জায়গা থেকে করে হতে পারতেছো। তো এই সেবাগুলো সবগুলাই কিন্তু এই ব্যাংকিং সিস্টেম চালু হওয়ার কারণে বা অনলাইন ব্যাংকিং সিস্টেমের কারণেই কিন্তু হচ্ছে। এরপরে হচ্ছে এখানে ভুলের আশঙ্কা যেটা আছে, আমরা এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা সুবিধা যে যেহেতু এটা ইলেকট্রনিক পদ্ধতিতে সব কিছু হয়, আগে হাতে কলমে লেখা হতো প্রথাগত পদ্ধতিতে, এই হাতে কলমে লেখার অনেক সময় দেখা যেত যে ভুল হতো, এবং এখানে একটা ট্রানজ্যাকশন হয়ে গেলে সেই ট্রানজ্যাকশনটা রেকর্ড নাও হতে পারত। কিন্তু বর্তমানে ইলেকট্রনিক সিস্টেমে কোনো ভুল হওয়ার চান্সই নেই। যখনই তুমি ট্রানজ্যাকশন করবা, সাথে সাথে এটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা ডেবিট ক্রেডিট হয়ে যায়। তো এই যে ভুলের আশঙ্কাটা অনেক ক্ষেত্রে কিন্তু কমে গেছে। এরপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। তো আমরা ই ব্যাংকিং ফ্যাসিলিটিসের মাধ্যমে দেখি যে আগে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ ব্যাংক কি সেটা কিন্তু জানতোই না। এখনও তুমি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যাও, ওইখানে কিন্তু কোনো ব্যাংকের ফ্যাসিলিটিস নাই। আমার গ্রামে এখনো কোনো ব্যাংক নাই, কিন্তু আমার গ্রামের প্রত্যেকেই কিন্তু বিকাশ সম্পর্কে জানে, আমার গ্রামের প্রত্যেকেই কিন্তু মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এগুলো সম্পর্কে জানে। ওখানে মোবাইল ব্যাংকিং আছে, এজেন্ট ব্যাংকিং আছে, ওইগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই তারা ব্যাংক থেকে, বিদেশ থেকে কোনো টাকা আসলে তারা কিন্তু ওই এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা বিকাশে কিন্তু তারা টাকাটা খুব সহজেই তুলে ফেলতে পারতেছে। এই যে ফ্যাসিলিটিস, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, এটা কিন্তু তোমার এই ই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে বিল পরিশোধের ক্ষেত্রে আগে যে ঝামেলাগুলো দেখতাম, যে তোমার টাকা উঠাইতে গেলেও যেমন সকালবেলা রওনা দিতে হইতো দাদাদের নানাদের, এখন কিন্তু সেম তোমার এই যে ইউটিলিটি বিল যেগুলো আছে, তুমি গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস তোমার এখানে আরও যে টেলিফোন বিল, এইগুলো জমা দিতে গেলেও কিন্তু সেম তোমার এই লাইনে দাঁড়ায় সমস্যাগুলো ফেস করতে হয়, অনেক সময় লাগে। কিন্তু এখন তুমি চাইলেই মোবাইলেই কিন্তু সারাদিনই তুমি টিভিতে দেখো অ্যাড দিচ্ছে যে মোবাইলেই গ্যাস বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল পরিশোধ করা যাচ্ছে। তুমি খুব সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কিন্তু খুব সহজেই টাকাটা পেড করে দিতে পারছো। তো এই ইউটিলিটি বিলগুলো কিন্তু তুমি এই ই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পরিশোধ করতে পারো। তুমি চাইলে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের মাধ্যমে কিন্তু এটা করতে পারো, তো অথবা রকেট যেটা আছে এটার মাধ্যমে করতে পারো। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার বিল পরিশোধের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা তুমি পাচ্ছ। এরপর হচ্ছে
তুমি ব্যাংকিং বা ব্যাংক সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে ব্যাংকের সুদের হার অথবা কোন ব্যাংকে কোন ফ্যাসিলিটিস দিচ্ছে, কোন ব্যাংকে টাকা জমা রাখলে কত টাকা তোমার ইন্টারেস্ট পাওয়া যায়, অথবা চলতি হিসাব, সঞ্চয় হিসাব, অথবা এখানে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কেমন বেনিফিট। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি এখন অনলাইনে ঢুকেই এই সব তথ্যগুলো তুমি পেয়ে যাচ্ছ ই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ওই নির্দিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করি। তো এইভাবেই আমরা ই ব্যাংকিংয়ের সুবিধাগুলো পাচ্ছি। তো এই ই ব্যাংকিং সুবিধা বা জনগণের কাছে এটা সহজভাবে পৌঁছানোর জন্য আমরা যেই মাধ্যমগুলো দেখি, এই মাধ্যমগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম যে মাধ্যমটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমরা দেখি যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা আমরা সবসময় শুনে থাকি। তো ডেবিট কার্ড কি বা ক্রেডিট কার্ড কি সেটা নিয়ে আমরা ধরো যে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এই যে আমার পিছনে ধরো যে এই যে ডেবিট কার্ডের যে ছবিটা আছে, এই সেম ডেবিট কার্ড তোমার কাছেও হয়তো বা আছে। এই যে ডেবিট কার্ডে দেখো তুমি এই যে এটা একটা প্লাস্টিকের কার্ড, আবার এখানে একটা ধরো যে স্টিলের পাতের মতো দেওয়া আছে, এটাকে আমরা ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটাইট বলি। তো এই ইলেকট্রোম্যাগনেটাইট যেটা আছে এটার মাধ্যমে কিন্তু এখানে এই প্লাস্টিকের কার্ডটাতে তোমার তথ্যগুলা সংরক্ষিত হয়। প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারের নির্দিষ্ট তথ্যটা এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে, এই যে স্টিলের পাতের মতো যে জায়গাটা আছে এখানে কিন্তু জমা রাখা হচ্ছে। এবং এখানে এই ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা দেখি যে ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাকাউন্ট হোল্ডারেরই তার আলাদা আলাদা নির্দিষ্ট নাম্বার দিয়ে একটা ডেবিট কার্ড হয়, এবং প্রত্যেকটা ডেবিট কার্ডের জন্য আলাদা একটা গোপন পিন নাম্বার থাকে। এবং এই প্রত্যেকটা গোপন পিন নাম্বার যেটা আমরা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এই পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা ব্যাংক গোপনীয়ভাবে শুধুমাত্র ওই অ্যাকাউন্ট হোল্ডারকেই কার্ডের সাথে তোমার প্রোভাইড করে। অন্য কাউকে কিন্তু এটা দেখার, ব্যাংকের যে কর্মকর্তা আছে সেও এটার দেখার কোনো সুযোগ তার নাই। তো এইভাবে আমরা এখানে এই পিন যেটা আছে ব্যাংক আমাকে প্রোভাইড করে এই কার্ডের সাথে, এই কার্ডটা ইউজ করা যায় হচ্ছে তোমার বিভিন্ন জায়গাতে। আমরা সচরাচর দেখে থাকি যে এটিএম বুথে এই ডেবিট কার্ডটা ঢোকায় ওইখানে পিন নাম্বার দিলে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা শো করে, তুমি যদি টাকা উইথড্র করতে চাও সেখান থেকে কিন্তু তুমি নির্দিষ্ট অ্যামাউন্ট দিলে তুমি এখানে প্রেস করলে কিন্তু তোমার টাকা বের হয়ে আসে এই এটিএম মেশিনের মাধ্যমে। তো এই যে ফ্যাসিলিটিসগুলা এটা কিন্তু আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেয়ে থাকি। এছাড়াও তুমি ডেবিট কার্ড ধরো যে তোমার ডেবিট কার্ডটা ইস্যু করা হয়ে হচ্ছে তোমার অ্যাকাউন্টের এগেনস্টে। তোমার ধরো যে কোনো একটা ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, ধরো যে তোমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট আছে। তো এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তোমার যে অ্যাকাউন্টটা আছে এটার এগেনস্টে তোমাকে একটা ডেবিট কার্ড দিয়েছে। তো এই যে ডেবিট কার্ড যেটা আছে, তুমি ধরো তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা আছে, তো 2 লাখ টাকা পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত টাকা আছে তুমি এই ডেবিট কার্ডটা যে কোনো জায়গাতে ইউজ করতে পারো, শুধুমাত্র বুথে না। তুমি চাইলে এই যে আমরা পজ মেশিন বলি, বিভিন্ন তোমার এই আড়ং বলো বা বিভিন্ন তোমার বিপণন কেন্দ্র যেগুলো আছে অথবা ডিপার্টমেন্টাল স্টোর যেখানে আছে, তুমি পজ মেশিনে কিন্তু পজ করে এই টাকাটা তুমি দিয়ে তোমার কেনাকাটার বিলটা তুমি কিন্তু পরিশোধ করে দিতে পারো। তো ডেবিট কার্ড শুধুমাত্র যে এটিএম বুথের ভিতরে ঢুকাই তোমার এখান থেকে টাকা বা ফ্যাসিলিটিস নেওয়া যাবে এরকম না, তুমি এটা যে কোনো জায়গাতেই ইউজ করতে পারবা বিল পে করার ক্ষেত্রে। তুমি রেস্টুরেন্টে খেতে গেলা, রেস্টুরেন্টের বিলটা কিন্তু তুমি পকেটে টাকা না থাকলেও তুমি ব্যাংকে টাকা আছে, তো ব্যাংকের এই কার্ডের মাধ্যমে কিন্তু রেস্টুরেন্টের বিলটাও পরিশোধ করে দিতে পারতেছো। যে কোনো কেনাকাটার ক্ষেত্রে, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও কিন্তু তুমি ডেবিট কার্ডটা ইউজ করা যায়। তো এইভাবেই আমরা এখানে ডেবিট কার্ডটা ব্যবহৃত হতে দেখি। তো এখানে ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা দেখি যে ডেবিট কার্ডের যখন কার্ড ব্যবহারকারী অর্থ উত্তোলন করে বা জমা দেয়, সেক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত সেই টাকাটা উত্তোলন করতে পারে। আমরা একটু আগেই বলেছি যে ডেবিট কার্ডের ক্ষেত্রে যে টাকাটা তুমি জমা দিচ্ছ এটা তোমার অ্যাকাউন্টে যত টাকা জমা আছে ততটুকু পর্যন্তই তুমি ডেবিট কার্ড দিয়ে টাকাটা উঠাইতে পারবা। এবং এই ডেবিট কার্ডটা দেখা যায় যে তোমার ক্যাশ ক্যারি করার যে ঝামেলাটা আছে সেটা কিন্তু অনেকটাই কমাই ফেলছে। এবং এখানে কাগজি মুদ্রার বিকল্প হিসাবে কিন্তু এখন ডেবিট কার্ডটা ব্যবহৃত হচ্ছে, এবং এই ডেবিট কার্ডটা অনেকটাই এখন নিরাপদ। তোমার ডেবিট কার্ডটা যদি কোনো কারণে তোমার পকেট থেকে পড়েও যায়, হারিয়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু তোমার এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে তথ্যগুলো দেখা যায় যে তোমার পিন ছাড়া কেউ এখানে টাকা তুলতে পারবে না। ব্যাংকের এটিএম বুথে গেলেও সে তোমার কোনো তথ্য, অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন সে কিন্তু পাবে না যদি তার কাছে পিনটা না থাকে। তো সেই কারণে আমরা এখানে ডেবিট কার্ডটাকে বলি যে তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে বা গোপনীয়তা বা নিরাপত্তার ক্ষেত্রে কাগজের বিকল্প হিসেবে কিন্তু এটা খুব জনপ্রিয়ভাবে এখন ব্যবহৃত হচ্ছে। তো আমরা এখানে যেই ডেবিট কার্ডের যে সুবিধাগুলো আছে একটু যদি এক নজরে এতক্ষণ আলোচনা যেটা করেছি সেটা থেকে যদি একটু ডেবিট কার্ডের ফ্যাসিলিটিসগুলো আমরা একটু দেখে নিই।
যে ডেবিট কার্ড সাধারণত আমরা দেখো এখানে কার্ড হোল্ডারদের 24 ঘন্টা যে কোনো সময় টাকা উত্তোলন করার ফ্যাসিলিটিস দিয়ে থাকে, অথবা এখানে হিসাবের তাৎক্ষণিক ব্যালেন্স জানতে সহায়তা করে থাকে। এছাড়া এখানে গোপন নাম্বারের মাধ্যমে কার্ড হারিয়ে গেলেও হিসাব যারা এখানে অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের সিকিউরিটি তারা নিশ্চিত করে। এছাড়াও এখানে বিভিন্ন ইউটিলিটি বিল যেটা আছে সেটা পরিশোধ করার ক্ষেত্রে ডেবিট কার্ডটা সহযোগিতা দিয়ে থাকে। এছাড়া ব্যাংক হিসাব থেকে তুমি মিনি স্টেটমেন্ট যদি তুলতে চাও সেক্ষেত্রে তুমি ডেবিট কার্ডের মাধ্যমে সেটা করতে পারো, অথবা এখানে ঋণের কিস্তি পরিশোধ অথবা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে তুমি টাকাটা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে খুব সহজেই ট্রান্সফার করে দিতে পারবা। অথবা এখানে আমরা পণ্য কেনাকাটার ক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ডটা খুব সহজেই আমার ইউজ করতে পারি। তো আমাদের এই যে ডেবিট কার্ড, এই ডেবিট কার্ড নিয়ে আমার আলোচনা শেষ। তো আমরা এখন চলে যাব হচ্ছে ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ড নিয়ে যেটা আলোচনা আছে যে আমরা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটা প্রায় সিমিলারই। আমরা দেখার ক্ষেত্রে একটু আগে আমি তোমাদেরকে ডেবিট কার্ড দেখিয়েছি, এখন আমার পিছনে যেটা আছে এটা দেখো ক্রেডিট কার্ড। এখানে দেখার ক্ষেত্রে বা আউটলুকের ক্ষেত্রে দুইটাতে কোনো পার্থক্য নেই, একদম সেম। এই ক্রেডিট কার্ডটাও তোমার বিশেষ ইলেকট্রোম্যাগনেটাইট যুক্ত একটি প্লাস্টিক কার্ড, যেটা ডেবিট কার্ড সেম, তোমার ক্রেডিট কার্ডটাও সেম। আমরা বলি যে এটাও ইলেকট্রোম্যাগনেটাইট যুক্ত একটি প্লাস্টিকের কার্ড। এটাতেও তোমার এই যে স্টিলের যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এইটাতে এই ইলেকট্রোম্যাগনেটাইট এই ফিল্ডটাতে কিন্তু তোমার ব্যাংক তোমার সম্পর্কিত তথ্য, তোমার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য কিন্তু এখানে স্টোর করে রাখে। যখনই তুমি বুথে বা যে কোনো পজ মেশিনে যখন এটা দিবা, এইটার মাধ্যমে এটা পজ করে কিন্তু এটার মাধ্যমে কিন্তু তোমার ইনফরমেশন বা তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু খুব সহজেই জেনে নেওয়া যাবে। তো এই যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডের সাথে ডেবিট কার্ডের কিছু পার্থক্য আছে, এটা একটু পরে আমরা আলোচনা করব। তো আমরা একটু বিস্তারিত ক্রেডিট কার্ড সম্পর্কেও জেনে নেই। তো এটা মজার বিষয় হচ্ছে আমরা ডেবিট কার্ডটা খুব জনপ্রিয়, কিন্তু ডেবিট কার্ড আবিষ্কার হওয়ার আগে কিন্তু তোমার ক্রেডিট কার্ডটা আবিষ্কার হয়েছে। তো 1951 সালে সর্বপ্রথম ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক, তো এখানে ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক এই কার্ডটা 1951 সালে সর্বপ্রথম প্রচলন করে, এবং এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ আমরা বলি যে অতিরিক্ত ঋণ সুবিধা পেয়ে থাকে। ক্রেডিট কার্ডের সাথে ডেবিট কার্ডের মূল পার্থক্য যে জায়গাতে হচ্ছে, ডেবিট কার্ডে তোমার অ্যাকাউন্টে যত টাকা জমা আছে, ধরো যে 2 লাখ টাকা জমা আছে, তুমি 2 লাখ টাকার অতিরিক্ত 1 টাকাও তুমি ডেবিট কার্ড দিয়ে তুলতে পারবে না। কিন্তু ক্রেডিট কার্ডে তোমার অ্যাকাউন্টে টাকা জমা থাক বা না থাক, তোমার ক্রেডিট কার্ডে একটা লিমিট দেওয়া থাকে। ধরো যে কত টাকা পর্যন্ত তুমি ঋণ ফ্যাসিলিটিস বা তোমার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক থেকে তুমি চাইলে ঋণ নিতে পারবা, সেই একটা লিমিট এখানে দিয়ে দেওয়া থাকে কার্ডের ধরন বা ক্যাটাগরি অনুযায়ী। তোমার এখানে গোল্ড কার্ড আছে, ডুয়াল গোল্ড আছে, অথবা এখানে তোমার প্লাটিনাম কার্ড আছে। তো এই প্লাটিনাম, ডুয়াল গোল্ড এইগুলা হচ্ছে ক্লাসের কার্ডের ধরন বা ভেরিয়েশন। এই কার্ডের ধরন বা ভেরিয়েশন অনুযায়ী তোমার কত টাকা পর্যন্ত লিমিট থাকবে। ধরো যে তুমি কি চাকরি করো, অথবা তোমার সামাজিক মর্যাদা, সুনাম, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এই কার্ডটা অনার করা হয়, এবং এই কার্ড তোমার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত টাকা উত্তোলন করার সুযোগ দিবে। ধরো যে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ, 1 লাখ, এটা তোমার স্যালারি অথবা তোমার স্ট্যাটাস অথবা তুমি যেখানে জব করো সেটা অনুযায়ী কিন্তু এই ক্রেডিট লিমিটটা তোমাকে ওই ব্যাংক ক্রেডিট কার্ডের এগেনস্টে তোমাকে দিয়ে থাকে। তো ক্রেডিট কার্ড দিয়ে তুমি ডেবিট কার্ডের মতোই সেম ফ্যাসিলিটিস তুমি ভোগ করতে পারবে। ক্রেডিট কার্ড দিয়ে তুমি ডেবিট কার্ডের মতোই বুথ থেকে টাকা উঠাইতে পারবা। ক্রেডিট কার্ড দিয়ে তুমি যে কোনো কেনাকাটার খরচ বা বিল ডেবিট কার্ডের মতোই তুমি এটা পরিশোধ করতে পারবা। ক্রেডিট কার্ড দিয়ে তুমি যে কোনো, ধরো যে তোমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা যদি ট্রান্সফার করার দরকার পড়ে এটাও তুমি পারবা। অথবা অন্য কোনো ব্যাংকে যদি তুমি ধরো যে তোমার কাছে টাকা নাই, একজন তোমার কাছে টাকা পাবে, এখন তুমি চাচ্ছ যে তাকে 1 লাখ টাকা তুমি এই তোমার ক্রেডিট কার্ডের মাধ্যমে দিবা, অবশ্যই তুমি এটা পারবা। ক্রেডিট কার্ডের এগেনস্টে তোমার এই ফ্যাসিলিটিসটা আছে, তুমি চাইলে এই টাকাটা উঠায় তাকে ওইখানে জমা তাকে দিয়ে দিতে পারবা। অথবা তোমার ক্রেডিট কার্ডের এগেনস্টে তোমাকে এখানে চেক ইস্যু করা হয়, ওই চেকের মাধ্যমে তুমি টাকাটা পেড করে দিতে পারবা। তো এইভাবেই আমরা এখানে ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটিসটা আমরা নিতে পারি। তো ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে তুমি যদি যে কোনো জায়গাতে কেনাকাটার ক্ষেত্রে যদি ক্রেডিট কার্ড ইউজ করো, ক্রেডিট কার্ডটা তোমার পাঞ্চ করার ক্ষেত্রেই তুমি যে কোনো কেনাকাটার ক্ষেত্রে দেখা যাবে যে একটা স্লিপ বের হবে। এই স্লিপের 2টা অংশ থাকে। তো এই 2টা অংশে একটা অংশ দেখা যাবে যে তোমাকে দিয়ে দিবে, আরেকটা অংশে কিন্তু যে বিক্রেতা সে তোমার সিগনেচার রেখে ওই অংশটা তার কাছে রেখে দিবে, এবং সেই অংশটাই ক্রেডিট কার্ডের সেই অংশটা
তারা একসাথে জমিয়ে মাস শেষে যেই ব্যাংক সেই নির্দিষ্ট ব্যাংকে তারা পাঠাবে এবং সেই ব্যাংক থেকে তাদেরকে ওই অর্থটা পরিশোধ করে দেওয়া হয় এবং ব্যাংক পরবর্তীতে তোমার থেকে তুমি যেই টাকা কেনাকাটা করেছো তোমার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কিন্তু নিয়ে নিবে, অথবা তুমি সেই টাকাটা পরে ব্যাংকে পরিশোধ করতে হবে। তো এই হচ্ছে তোমার ক্রেডিট কার্ডের সিস্টেম। কিন্তু ক্রেডিট কার্ডে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ডেবিট কার্ডে তুমি টাকা তুলো, এটাতে কিন্তু তোমার কোনো ইন্টারেস্টের কোনো ব্যাপার নাই। তোমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা তুলছো এবং নির্দিষ্ট পরিমাণ টাকা, তোমার যতটুকু টাকা জমা আছে ততটুকুই তুমি তুলতে পারছো। কিন্তু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু এইখানে ব্যতিক্রম আছে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু তুমি যেহেতু তোমার অ্যাকাউন্টে টাকা জমা না থাকলেও তুমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত টাকা উঠাইতে পারবা, সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট লিমিট যে টাকা তুমি উঠিয়েছো এটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে ব্যাংক অফার করবে যে এর ভিতরে যদি টাকাটা তুমি ব্যাংকে পরিশোধ করে দিতে পারো তাহলে ব্যাংক কোনো ইন্টারেস্ট চার্জ করবে না। আর যদি এই সময়টা পার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার উপরে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে এবং সেটা খুব ভালো হারেই ব্যাংক তোমার উপরে ইন্টারেস্টটা চার্জ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সচরাচর ব্যাংকের ক্ষেত্রে যে আমরা যেই মাসে ক্রেডিট কার্ড দিয়ে তুমি কেনাকাটা করেছো এখানে আমরা বলেছি 45 দিনের একটা লিমিট থাকে। সচরাচর আমরা দেখে থাকি যে 15 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দেওয়া লাগে। তবে তুমি যেই মাসে ট্রানজ্যাকশনটা করেছো, ধরো যে মাসের 1 তারিখ থেকে যদি শুরু করো, 1 তারিখ থেকে শুরু করে পরের মাসের 15 তারিখ পর্যন্ত তুমি যদি বিলটা পরিশোধ করে দাও তোমার এখানে কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এই যে 45 দিনের একটা সুবিধা এখানে পাওয়া যায়। অথবা তোমার এখানে তুমি ধরো যে মাসের ঠিক শেষে তুমি এই টাকাটা উঠাইলা এবং এখানে অথবা কেনাকাটাটা করলা, তো সেই ক্ষেত্রে তোমার ওই মাস এবং পরবর্তী 15 দিনের ভিতরে তোমার টাকাটা যদি তুমি পরিশোধ করে দিতে পারো তাহলে তোমার ওই ক্রেডিট কার্ডের উত্তোলিত অর্থের উপরে বা ব্যবহৃত অর্থের উপরে কিন্তু কোনো সুদ দিতে হবে না। কিন্তু তুমি যদি 15 দিন ক্রস করে ফেলো তাহলে অবশ্যই এই ক্রেডিট কার্ডের বিলটা তোমার ইন্টারেস্ট সহ তোমাকে পেড করতে হবে। সেই ক্ষেত্রে তোমার মোটামুটি ভালো একটা ইন্টারেস্ট তোমাকে এখানে কিন্তু দিতে হবে। তো আমরা এখানে ক্রেডিট কার্ডের সাথে ডেবিট কার্ডের যে পার্থক্যটা আছে এটা একটু আগে আমরা আলোচনাতে চলে আসে যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে মূলত আমরা সাদৃশ্যের ক্ষেত্রে দেখি থেকে যে দুইটা দেখতে একই রকম। এখানে দুইটার ভিউর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, দুইটাই ইলেকট্রোম্যাগনেটাইড কার্ড এবং দুইটাই গ্রাহকদেরকে সমান পরিমাণ তোমার এখানে যে ব্যবহারের যে সুবিধা সমানভাবে তোমার সুবিধা দিয়ে থাকে। ডেবিট কার্ডে তুমি যেটা করতে পারবে ক্রেডিট কার্ডও সেম জিনিসটাই তুমি করতে পারবে, কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গাতে ডেবিট কার্ডে তোমার অ্যাকাউন্টে সংরক্ষিত টাকার অতিরিক্ত তুলতে পারবে না, কিন্তু ক্রেডিট কার্ডে তুমি তোমার ব্যাংকে টাকা না থাকলেও একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিন্তু তুমি টাকা এই ক্রেডিট কার্ড দিয়ে উঠাতে পারবা। এবং ক্রেডিট কার্ডটা হচ্ছে তোমাকে ঋণ ফ্যাসিলিটিস তোমাকে দিবে। তোমার ব্যাংকে টাকা নাই কিন্তু তুমি ব্যাংক থেকে চাইলে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ঋণ নিতে পারো, একদম সুদমুক্ত পারো। কিন্তু ঋণটা যদি ওই সময়টা পার হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংকে তোমার এই ক্রেডিট কার্ডের যে টাকাটা তুমি উঠিয়েছো সেটার জন্য তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এইভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট কার্ডটা ব্যবহৃত হতে দেখি। তো ক্রেডিট কার্ডের যেই আমরা এখানে ব্যবহার বিধি বা ব্যবহার বা সুবিধা সেটা ডেবিট কার্ডের মতোই। আমরা আগেও জেনেছি যে এটা নগদ অর্থ তোমার ক্যারি করতে হয় না, কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করা যায় অথবা ইউটিলিটিস বিল পেড করা যায়, এটিএম বুথের মাধ্যমে তুমি টাকা উঠাইতেও পারবা, অথবা তথ্যের নিরাপত্তা, এই সবগুলো বিষয় কিন্তু ডেবিট কার্ডের মতো ক্রেডিট কার্ডও তোমাকে দিয়ে থাকে। তো আমরা এখন মোটামুটি আমাদের আলোচনা প্রায় আমরা কাছাকাছি নিয়ে আসি। তো আমাদের এখানে মোবাইল ব্যাংকিং যেটা আছে আমরা মোবাইল ব্যাংকিং নিয়ে একটু আলোচনা করব। এটাও তোমার এখন ই ব্যাংকিং ফ্যাসিলিটিস হওয়ার কারণে বা অনলাইন ব্যাংকিংয়ের কারণে কিন্তু তোমার এই মোবাইল ব্যাংকিংটা খুব জনপ্রিয় হয়ে গেছে এবং তোমরা সচরাচর এই কথাটা সবচেয়ে বেশি শুনে থাকো মোবাইল ব্যাংকিং। তো মোবাইল ব্যাংকিং যেটা আছে যে মোবাইল ফোন ব্যবহার করে বা এই যে মোবাইল এই যে ডিভাইসটা আছে এইটা ব্যবহার করে যখন তুমি ব্যাংকিং যে কার্যক্রমটা আছে অর্থ উত্তোলন করা, অর্থ জমা দেওয়া, অর্থ ট্রান্সফার করা, এই যে কাজটা তুমি করতেছো ব্যাংকে না যেও ব্যাংকের কাজটা বিল পরিশোধ করা অথবা তোমার এখানে গ্যাস বিদ্যুৎ পানি এই ইউটিলিটিস যে বিলগুলা পরিশোধ করা, এটা যখন তুমি ব্যাংকে না যেও ব্যাংকের কাজটাই যখন তুমি মোবাইল ফোনের মাধ্যমে তুমি যখন নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে করতেছো তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে মোবাইল ব্যাংকিং। তো এই যে মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে এখন জনপ্রিয় আমরা দেখি যে অ্যাড যে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের নগদ আছে, নগদের মাধ্যমে আমরা মোবাইল ব্যাংকিংটা করতে পারছি। অথবা সবচেয়ে জনপ্রিয় যারা প্রথম এটাকে ইন্ট্রোডিউস করেছে আমরা বিকাশের কথা জানি, বিকাশের মাধ্যমে তুমি মোবাইল ব্যাংকিংটা করতে পারো। তো এই মোবাইল ব্যাংকিংটা আমরা দেখি যে 1999 সালে সর্বপ্রথম জার্মানির পেবক্স প্রথম মোবাইল ব্যাংকিংয়ের সূচনা করে 1999 সালে।
এবং এটা বাংলাদেশে ব্যবহার শুরু হয় হচ্ছে 2011 সালের 31শে মার্চ থেকে এই মোবাইল ব্যাংকিংটা বাংলাদেশে প্রচলিত হয়। এবং মোবাইল ব্যাংকিংয়ের যে ফ্যাসিলিটিসগুলো আমরা দেখে থাকি, আমরা ই ব্যাংকিংয়ের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও দেখে থাকি। যেমন এটা শাখাবিহীন ব্যাংকিং, এটা ই ব্যাংকিংয়ের মতোই আমরা দেখেছি যে কোনো এখানে শাখাতে যাওয়ার দরকার নাই, এখানে মোবাইলের মধ্যেই কিন্তু তুমি এখানে দেখা যাচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই তুমি মোবাইল ব্যবহার করে কিন্তু টাকাটা উঠাই ফেলতে পারতেছো, কোনো শাখাতে তোমার যাওয়ার দরকার নাই। তো এই কারণে আমরা এটাকে শাখাবিহীন ব্যাংকিং বলি। এবং প্রত্যন্ত এলাকাতে কিন্তু এই মোবাইল ব্যাংকিংটা তোমার ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে দেখি যে কোনো এলাকাতেই তোমার ব্যাংক না থাকলেও এই মোবাইলের মাধ্যমে মোবাইলেই তোমার টাকা আসতেছে বাইরের থেকে, মোবাইলেই দেখা যাচ্ছে যে আমরা মোবাইলটা নিয়ে যে টাকাটা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ আউট করে নিয়ে আসতেছি। আবার মোবাইলের মাধ্যমেই দেখা যাচ্ছে যে আমি আমার যদি আমার ফোনে টাকার দরকার হয় আমি রিচার্জ করতেছি, অথবা মোবাইলের মাধ্যমেই আমরা কাউকে যদি টাকা দিতে চাই আমরা এখানে মানি ট্রান্সফার করতেছি। তো সব কিছু কিন্তু মোবাইলেই হয়ে যাচ্ছে। তো সেই কারণেই এটা যে কোনো এলাকাতে যেখানে ধরো যে কোনো কিছু নাই, শুধুমাত্র মোবাইলের নেটওয়ার্ক আছে বা টাওয়ার আছে, সেই ক্ষেত্রেই মানে সেই জায়গাতে কিন্তু এই মোবাইল ব্যাংকিংটা সহজেই মোবাইল ব্যাংকিংয়ের সেবাটা পৌঁছে যাচ্ছে। এবং এটা স্বয়ংক্রিয় সেবাদান পদ্ধতি, যে এখানে সফটওয়্যার থাকলে যে কোনো জায়গাতেই কিন্তু তুমি এজেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই তোমার মোবাইলেই তুমি SMS এবং পিন দিয়ে কিন্তু তুমি নিজেই এই কাজটা করে ফেলতে পারতেছো। এবং এখানে আমরা দেখে থাকি যে এটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেছে। প্রত্যন্ত এলাকায় যারা বেকার যুবক আছে তাদেরকে কিন্তু এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই যে শুধুমাত্র বিকাশ এজেন্ট হিসাবে অথবা নগদ এজেন্ট হিসাবে কিন্তু তারা টাকা শুধুমাত্র মানে যারা টাকা ক্যাশ আউট করতে যাচ্ছে তাদেরকে পরিশোধ করছে, অথবা যারা এখানে কারোর কাছে টাকা পাঠাতে যাচ্ছে তাদের কাছে কিন্তু টাকাটা পাঠাচ্ছে। এই কাজটাও অনেক বেকার যুবক কিন্তু করে তাদের আর্থিক স্বাবলম্বী তারা হচ্ছে। এবং এটা স্বল্প ব্যয়ের, এখানে কোনো ধরনের চার্জের দরকার নাই, ব্যাংকে যাওয়ার জন্য খরচের দরকার নাই, ব্যাংকে অ্যাকাউন্টও খোলার দরকার নাই। এখানে তোমার টাকা কোনো জায়গাতেই তোমার খরচ হয় না, শুধুমাত্র সফটওয়্যারটা থাকলেই তুমি কিন্তু এই কাজটা করতে পারো। এখন সফটওয়্যারও লাগে না, তোমার মোবাইল যে কোনো কিপ্যাডওয়ালা মোবাইলেও কিন্তু তুমি সহজেই তুমি এটা অপারেট করতে পারো। এরপরে হচ্ছে আমরা এখানে 24 ঘন্টা, এটা তোমার ই ব্যাংকিংয়ের মধ্যে 24 ঘন্টা মোবাইল ব্যাংকিংও আমরা সেবা পেয়ে থাকি। তো আমরা এই হচ্ছে আমাদের আলোচনা, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমাদের এখানে ইন্টারনেট নিয়ে তোমরা একটু দেখে নিও, ইন্টারনেট নিয়ে তোমাদের বই দেওয়া আছে। তো আমরা ইন্টারনেটের যে মূল কথা যে আমরা এটা বলেছি ইন্টার নেটওয়ার্কিং বা ইন্টার নেটওয়ার্ক, যে অভ্যন্তরীণ জালের মতো বিস্তৃত যে তারের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে অথবা তার ছাড়া ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইল অথবা এক ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপে অথবা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন ডাটা ট্রান্সফার হচ্ছে, এই যে সিস্টেমটা বিশ্বজুড়ে পরিচিত, এটাকে আমরা আসলে ইন্টারনেট বলি। মানে ইন্টার নেটওয়ার্ক মানে একজনের সাথে আরেকজনের ডাটা হস্তান্তর বা ডাটা ট্রান্সফারের এই সিস্টেমটাকে আসলে ইন্টারনেট বলা হয়। তুমি যদি তোমার কম্পিউটারের সাথে তোমার বাসার ভিতরে 2-3টা কম্পিউটার একসাথে যদি তুমি কানেক্ট করো এবং এইখানে যদি তার দিয়ে কানেক্ট করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যদি তুমি ডাটা ট্রান্সফার করো, এটাও তোমার এখানে নেটওয়ার্কিং আমরা বলে থাকি। তো আমরা এখানে টিসিপি নিয়েও একটু বলে দিই যে টিসিপিটা আমরা দেখি যে টিসিপি বা আইপি, এই অ্যাড্রেসটা তোমার আমরা আইপি বা টিসিপি এই কথাটা শুনে থাকি। টিসিপি মানে হচ্ছে আমরা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলি, অথবা আইপি বলতে আমরা এখানে ইন্টারনেট প্রোটোকল বলি। মানে এই প্রোটোকলের কথা তোমরা সবসময় জানো। প্রোটোকল বলতে আমরা এখানে বলি যে নিয়ন্ত্রিত পদ্ধতিতে তোমার চলাচল, যে ধরো যে রাস্তাঘাটে অনেকে যায় মন্ত্রী মিনিস্টার তখন প্রোটোকল দেয়, মানে নিয়ন্ত্রিত পদ্ধতিতে তুমি যখন ইন্টারনেটের ভিতরে যুক্ত হবা এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে যখন ডাটা ট্রান্সফার হবে, তুমি যদি এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারে কেবল দিয়ে কানেক্ট করো, তাহলে দেখা যায় যে ওইটার সাথে এটা কানেক্ট হইলেও 2টা কম্পিউটারের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস হবে। মানে এখানে ইন্টারনেট প্রোটোকল 2টা কম্পিউটারের আলাদা হবে, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস জীবনও মিলবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানে ইউনিকনেস, যে তুমি তার দিয়ে সংযুক্ত করলে, একই তার দিয়ে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে যুক্ত করছো, কিন্তু এই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে 2টা কম্পিউটার আলাদা আলাদা এখানে আইপি অ্যাড্রেস নিবে, এবং এই আইপি অ্যাড্রেসটার মাধ্যমেই একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার থেকে পার্থক্য হয়ে যায়। এবং একটা কম্পিউটার থেকে ডাটা পাঠাইলে এটা আরেকটা কম্পিউটারে যে যাচ্ছে ওই আইপি অ্যাড্রেস দিয়েই বোঝা যায় যে কোন কম্পিউটার থেকে এই ডাটাটা আসছে। তো এইভাবে আমরা টিসিপি বা আইপি প্রোটোকল যেটা আছে এইটাও আমরা দেখে থাকি, যে ইন্টারনেট ব্যাংকিং বা SMS ব্যাংকিং যেইটাই বলো তুমি, এই আইপি প্রোটোকল বা এখানে এই টিসিপি ছাড়া এটা কখনোই সম্ভব না।
তো আমরা এটিএম বুথ নিয়েও আলোচনা করেছি। মানে এটিএম বুথ যেটা আছে আমরা এলাবোরেশন জানি যে অটোমেটেড টেলার মেশিন। টেলার মানে হচ্ছে গণনা করা, যে গণনা করে যদি মেশিন এটা গণনা করে এবং অটোমেটিক পদ্ধতিতে যদি সে গণনা করে সেটাকে আমরা এটিএম বলতেছি, অটোমেটেড টেলার মেশিন, যেটা টাকা গণনা করে তোমাকে টাকা দিয়ে দিচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা এখানে আর আলোচনা করব না, এম কমার্স নিয়ে তোমরা একটু দেখে নিও। তো আমরা এখানে তোমাদের 4টা মূল্যায়নের কোশ্চেন আছে, আমরা 4টা মূল্যায়নের কোশ্চেনে চলে যাব। তোমরা 5টা কোশ্চেন আছে, তোমরা 5টা কোশ্চেন একটু দেখে নাও। যে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে যে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয় কত সালে। একটু আগে আমরা সেটা আলোচনা করেছি যে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয় কত সালে। এটা 2001, 4, 5, 11। এটা আনসারটা তোমরা করে ফেলো। যারা লাইভে আছো আমার সাথে তারা 1 মিনিটের ভিতরে এই আনসারগুলো করো। এটিএম এর পূর্ণরূপ কি একটু আগে আমি বলেছি, দেখিয়েছি। তোমরা এখানে 3টা আনসার আছে, এখানে এটিএম এর পূর্ণরূপ কি সেটা আনসারটা করে ফেলো। চেকের আধুনিক বিকল্প কোনটি? তো আমরা এতক্ষণ অনেক কিছুই আলোচনা করেছি। চেকের বিকল্প হিসাবে একটা জিনিস দীর্ঘায়িত আমরা আলোচনা করেছি। তো চেকের বিকল্প হিসাবে কোনটা এখানে আসবে তোমরা একটু এখানে দেখে নাও। এখানে 3টা অপশন আছে 3-এ। এরপর হচ্ছে 4 নাম্বার দেখি আমরা, কোন দেশে সর্বপ্রথম মোবাইল ফোন ভিত্তিক ব্যাংকিং সেবা চালু হয়? কোন দেশ সর্বপ্রথম মোবাইল ফোন ভিত্তিক ব্যাংকিং সেবাটা আসলে চালু করে? এটা তোমরা এখানে আনসার আছে ইতালি, ফিনল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া। তো এখানে কিন্তু এই আলোচনাটা আমি করিনি, কিন্তু এখানে একটা টেকনিক আছে, এই টেকনিকের কারণেই এই উত্তরটা তোমাকে দেওয়া। এরপর হচ্ছে আমরা ই ব্যাংকিং সেবা সুবিধাসমূহ হলো কোনটি, যে ই ব্যাংকিং এর মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি। তো আমরা এতক্ষণ অনেক সুবিধা আলোচনা করেছি। আসলে এখানে 3টা সুবিধা দেওয়া আছে। এখন এই 3টা সুবিধা ই ব্যাংকিং এর মাধ্যমে আমরা পেতে পারি নাকি 2টা নাকি সবগুলোই, এটা তুমি উত্তরের মাধ্যমে জানিয়ে দাও। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, তো আমরা একটু দেখি যে কারা কারা আনসার করেছে। তো এখানে প্রথমে হচ্ছে শাফি আছে, শাফি আনসার করেছে 2-এর 3। তো আমি একটু পরেই আনসারটা বলে দিব। এরপরে হচ্ছে এখানে আমাদের সাথে গাজী আছে, গাজীও আনসার করেছে 2-এর 3। তারপর হচ্ছে এখানে আমাদের সাথে আরও আছে সাদ আছে, সাদ 2-এর 3 আনসার করেছে। এরপরে গাজী 3-এর 3 আনসার করেছে। অনেকেরই আনসার হচ্ছে যারা এখানে এতক্ষণ আমার সাথে ছিল, যারা আলোচনা শুনেছ তাদের আনসারগুলো অ্যাকুরেটই হচ্ছে। এখানে আলোচনার ভিতরেই তোমার সবগুলো প্রশ্ন ছিল। আর এখানে বলে দিই, এই যে তুমি যে আনসার করতেছো এই 5টা কোশ্চেন কিন্তু তোমার 2019 সালের বিভিন্ন বোর্ডের আসা কোশ্চেন, এটা বইয়ের ইয়ার না। এখানে তোমাদের বোর্ডের আসা কোশ্চেনগুলোই এখানে দেওয়া, 5টা বোর্ড থেকে এই কোশ্চেনগুলো নেওয়া। 2019 সালে তোমার বোর্ডে এই কোশ্চেনগুলো আসছে। তারপরে হচ্ছে তোমার এখানে অনুপমা আমাদের সাথে আছে, 2-এর সি আনসার করেছে, 5-এর ডি এবং 3-এর এ সে আনসার করেছে। তো আনসারটা অনেকেরই ধরো যে যারা এইমাত্র যুক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা কিছুটা অনুমান করে আনসার দিচ্ছ, কিন্তু যারা অনেকক্ষণ ধরে আমার সাথে যুক্ত আছো তারা কিন্তু খুব একুরেটই আনসার দিচ্ছ। তো আমাদের এখানে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা আনসারগুলো বলে দিই, যে সময় যেহেতু নাই। তো আমার এখানে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রথম যেটা আছে 1 নম্বর, মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু হয়, অনেকে আনসার দিয়েছে। তো 1-এর কিন্তু আমরা এখানে বলেছি যে মোবাইল ব্যাংকিং সর্বপ্রথম বাংলাদেশে চালু হয় হচ্ছে 2011 সালে। মোবাইল, তুমি মনে রাখবো হচ্ছে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং না। তো মোবাইল ব্যাংকিংটা, ইন্টারনেট ব্যাংকিং কিন্তু আমি টেকনিক শিখিয়ে দিয়েছি ইন্টারনেট চালু হওয়ার পরে 96, 97। আর মোবাইল ব্যাংকিং মানে হচ্ছে মোবাইলের মাধ্যমে, মোবাইল মানে সফটওয়্যার ইউজ করে, যেটা আমরা বিকাশ দেখি অথবা আমরা এখানে এখন নগদ দেখছি। তো এই অথবা বিভিন্ন ব্যাংকের, ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং আছে। তো প্রত্যেকটা ব্যাংকে কিন্তু, অথবা ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং আছে, প্রত্যেকটা ব্যাংকেরই মোবাইল ব্যাংকিং আছে, এটা আলাদা জিনিস। তো এটা হচ্ছে 2011 সালে। তো আনসারটা হবে 1-এর 4, 2011 সালে। এটা আমি বলছি বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু হচ্ছে 2011 সালে। তারপর এটিএম এর পূর্ণরূপ হচ্ছে, এখানে আনসার হচ্ছে সি, তোমরা অনেকেই আনসার করেছো। এরপর হচ্ছে চেকের আধুনিক বিকল্প কোনটি? চেকের আধুনিক বিকল্প আমরা জানি যে এটিএম কার্ড যেটা আছে, আমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড এখানে টেকনিক্যালি আনসারটা দেওয়া। এটিএম কার্ড মানে এটিএম মেশিনে ইউজ হয়, কার্ড হচ্ছে 2টাই, ডেবিট কার্ডও আছে, ক্রেডিট কার্ডও আছে, 2টাই তোমার এখানে চেকের বিকল্প হিসাবে আমরা ইউজ করতে পারি। তারপর কোন দেশে সর্বপ্রথম মোবাইল ফোন ভিত্তিক ব্যাংকিং সেবা চালু হয়? যে মোবাইল ফোন ভিত্তিক ব্যাংকিং,
তো মোবাইল ফোনটা সবচেয়ে বেশি জনপ্রিয় বা মোবাইল ফোনটা উৎপাদনের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় যেই দেশ, ওই দেশেই এই ব্যাংকিংটা সবচেয়ে বেশি চালু হয়। তো আমরা দেখতাম যে আগে নোকিয়া যেই কিপ্যাডওয়ালা ফোনগুলো ছিল, এটা কিন্তু আমাদের কাছে খুব জনপ্রিয় ছিল এবং এটার উৎপাদনকারী দেশ ছিল হচ্ছে তোমার ফিনল্যান্ড। তো এই কোন দেশে সর্বপ্রথম মোবাইল ফোন ব্যাংকিং চালু হয়? তোমরা আনসার হচ্ছে এখানে খ, ফিনল্যান্ড। এরপর হচ্ছে তোমার এখানে 5 ই ব্যাংকিং সেবার সুবিধা হলো এখানে সান্ধ্যকালীন ব্যাংকিং, সন্ধ্যার সময় তুমি ব্যাংকিং সেবা পাবা, অনলাইন ব্যাংকিং সেবা পাবা, হোম ব্যাংকিং বাসায় বসে তুমি ব্যাংকের কাজ করে ফেলতে পারবা, টাকা ট্রান্সফার করতে পারবা, উঠাইতে পারবা, ব্যালেন্স জানতে পারবা। তার মানে এখানে আনসার হচ্ছে ডি। আনসার এখানে 5-এর ডি, মানে 4টা আনসারই, 3টা আনসারই এখানে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমরা এখানে মোটামুটি আজকের যে আলোচনাটা আছে এইটার উপরে ভিত্তি করে এবং গত ক্লাসের যে আলোচনা আছে এটার উপর ভিত্তি করে আমরা 2 মিনিটে আমরা এখানে সৃজনশীল কিছু কোশ্চেন দেখবো। এটার জন্য আসলে সময় বরাদ্দ রাখার দরকার ছিল, আমরা দেখি 3-4 মিনিট একটু বেশি সময় নিয়েও, আজকে যেহেতু এটা লাস্ট, আমরা একটু 3-4 মিনিট বেশি সময় নিয়েও এটা আলোচনা করে শেষ করে দিই। তো এই আলোচনাটা বেশি সময় লাগবে না, কারণ এইগুলো সবগুলোই আমরা বিস্তারিত ভিতরে আলোচনা করেছি, শুধুমাত্র একটু টেকনিকটা ধরাই দিব। প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা হচ্ছে এখানে দেখো, সুমন ও কাজল দুইজনই তারা ব্যবসায়িক বন্ধু, তারা ওয়াই লিমিটেড ব্যাংকের গ্রাহক, দুইজনই ওয়াই লিমিটেড ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকটির গ্রাহকরা যে কোনো শাখা থেকে লেনদেন করতে পারে। সুমন ব্যাংকের একটি কার্ড ব্যবহার করে যার দ্বারা সে কেনাকাটা এবং এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারে এবং নিজের জমানো টাকা পর্যন্ত সে উত্তোলন করতে পারে। আমি হাইলাইট করে দিছি বিশেষ অংশগুলা। এরপরে দেখো অন্যদিকে কাজল, সুমন এবং কাজল যেহেতু দুজন ফ্রেন্ড, কাজল কি করে, কাজলেরও একটা কার্ড আছে, কিন্তু কাজল দেখা যায় যে সুমনের ন্যায় সব সুবিধাই নেয়, কিন্তু সে জমার অতিরিক্ত অর্থ তার এই কার্ডটা দিয়ে সে ওই ওয়াই ব্যাংকের থেকে কিন্তু এই ফ্যাসিলিটিসটা অতিরিক্ত পায়, যে তার জমার অতিরিক্ত অর্থ সে উত্তোলন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে নিচে যে এটিএম কি, এটা তুমি আনসার করে ফেলতে পারবা। ই ব্যাংকিং এর সুবিধা কি, এতক্ষণ আমরা অনেক আলোচনা করেছি, এটা তুমি পারবা। ওয়াই লিমিটেড ব্যাংকটির গ্রাহকদের কোন ধরনের সুবিধা দেয়? তো ওয়াই লিমিটেড ব্যাংকটি গ্রাহকদের কোন সুবিধা দেয়, এটা হচ্ছে তোমাদের সাথে আলোচনার বিষয়। এটা 3 মার্কের কোশ্চেন যেহেতু থাকে, তোমার একটু বিস্তারিত লিখতে হবে এটা। এখন কিভাবে লিখবা? তো গ্রাহকদের যে সুবিধা দেয়, তো এখানে কিন্তু বলছে গ্রাহকরা যে কোনো শাখা থেকে তোমার লেনদেন করতে পারে, তার মানে হচ্ছে এখানে শাখাবিহীন ব্যাংকিং সুবিধা দেয়, অথবা এখানে অনলাইন ব্যাংকিং বা ই ব্যাংকিং ফ্যাসিলিটিসটা তারা দিচ্ছে, অথবা এই যে সুমন এবং কাজল দুজনই কার্ড ইউজ করতেছে, তো এই কার্ড ইউজ করার মাধ্যমে তাদের বুথ আছে, কার্ড যেহেতু ইউজ করতেছে অবশ্যই তাদের বুথ আছে, এটিএম বুথের মাধ্যমে ফাস্ট্যাগ সুবিধা দিচ্ছে, যে কোনো সময় 24 ঘন্টা মোবাইল ব্যাংকিং 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা দিচ্ছে, 24 আওয়ার্স 7 ব্যাংকিং সুবিধা দিচ্ছে। এবং যেহেতু তারা এখানে যে কোনো শাখা থেকে লেনদেন করতে পারে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে, অবশ্যই তাদের SMS ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটিসও আছে, সেই সুবিধাটাও তারা গ্রাহককে দিচ্ছে। তো এইভাবে তুমি লিখে দিলে কিন্তু 3 নম্বরের আনসার, মানে ঘয়ের আনসার কিন্তু হয়ে যায় 3-এর জন্য। এরপর 4 যেটা আছে, সুমন এবং কাজলের ব্যবহৃত কার্ড দুটির মধ্যে ব্যাংকের দৃষ্টিকোণ হতে কোনটি ভালো? তো সুমন এবং কাজল 2টা কার্ড ব্যবহার করে, এটা কিন্তু তোমার এখানে বলে নাই কোন কার্ড ব্যবহার করে তারা। তো এখানে প্রথমেই তোমার আনসারটা লিখতে হবে। সুমন ব্যবহার করে হচ্ছে যেহেতু তার নিজের জমানো টাকা পর্যন্ত সে কার্ডটা ব্যবহার করতে পারে, তার মানে সুমন ব্যবহার করেছে ডেবিট কার্ড। আর কাজল যেহেতু জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে, তার মানে কাজল ব্যবহার করে ক্রেডিট কার্ড। ঠিক আছে, তো সুমন ব্যবহার করে ডেবিট কার্ড, কাজল ব্যবহার করে ক্রেডিট কার্ড। এখন এটা লেখার পরে তুমি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কোনটা ভালো এখন ব্যাখ্যা করবা। তো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কোনটা ভালো? তো আমরা এখানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটাই দেখি যে ব্যাংক যেহেতু এটা কাস্টমারকে অফার করে, তো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে তোমার এখানে ডেবিট কার্ডের তুলনায় এখানে ক্রেডিট কার্ডে ব্যাংক সবচেয়ে বেশি তোমার দিতে চায়। দেখবা যে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ব্যাংক ক্রেডিট কার্ডটা দিতে চায়, কারণ ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনো কারণে গ্রাহক যদি এখানে তোমার একটা পেমেন্ট মিস করে, তাহলে ধরো যে 100 টাকার জন্য এখানে জরিমানা স্বরূপ সুদ হিসাবে 800 টাকা কিন্তু মিনিমাম ব্যাংক ওই গ্রাহক থেকে কিন্তু ইন্টারেস্ট হিসাবে, বা এখানে যে পেমেন্টটা তার করা উচিত ছিল সেটা করে নাই বিদায় কিন্তু ইন্টারেস্ট হিসেবে 800 টাকা, মিনিমাম 800 টাকা। ধরো যে তোমার 200 টাকা তোমার অ্যাকাউন্টে তুমি ট্রানজ্যাকশন করছো, তুমি এটা পরিশোধ করা নাই, তো সেই কারণে তোমার 800 টাকা তোমার এখানে ড্যামারেজ দিতে হবে ইন্টারেস্ট হিসাবে। তো এই কারণে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কিন্তু ব্যাংক সবসময় ক্রেডিট কার্ডটাই প্রিফার করে। তো এইভাবে তুমি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে কিন্তু তোমার আনসারটা হয়ে গেল। তো আরেকটা এখানে আমরা সৃজনশীল প্রশ্ন আছে, 2টা দিয়ে আমরা ক্লাস শেষ করে দিব। তো এখানে জনাব
আবিদ দেখো এখানে চট্টগ্রাম শহরে সে বসবাস করে, তার স্ত্রী পুত্র কন্যা রাজশাহীতে থাকে। চট্টগ্রামে থেকেই আবিদ এখানে রাজশাহী এবং চট্টগ্রামের দুই বাসার ইউটিলিটি বিল যেটা আছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, এগুলো পরিশোধ করে এবং সে নগদ টাকা বহন করতে ভয় পায়, সেই কারণে সে একটা কার্ড ইস্যু করে নিচ্ছে ব্যাংক থেকে এবং সে এটা দিয়ে সব কেনাকাটা করে। তো এখানে প্রশ্নটা হচ্ছে মোবাইল ব্যাংকিং কি। তো এখানে যেহেতু আবিদ চট্টগ্রামে বসবাস করে, তার রাজশাহীতে ছেলে মেয়ে স্ত্রী, তাদের সব ফ্যাসিলিটিস বা তাদের কাছে টাকা পাঠানো অথবা তাদের বাসার যত খরচ টরচ এগুলো পরিশোধ করে, তার মানে হচ্ছে সে মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত। তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ভ্রাম্যমাণভাবে যে কোনো জায়গা থেকে তোমার ব্যাংকে না যেও এই কাজগুলো করে ফেলা যায়। এরপরে হচ্ছে আমরা মোবাইল ব্যাংকিং হিসেবে এক্সাম্পল হিসেবে বিকাশের কথা বলতে পারি, নগদের কথা বলতে পারি। এরপর হচ্ছে ব্যাংকের আধুনিকায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব লিখো। তো এটা তোমার যেহেতু 2 মার্কের কোশ্চেন, ব্যাংকের এখানে আধুনিকায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো তুমি আমাদের আজকের আলোচনা থেকেই বলতে পারো যে প্রথাগত যে ব্যাংকিং পদ্ধতি ছিল, প্রথাগত ব্যাংকিং পদ্ধতিতে যে দাদা দানারা যে সকালবেলা তোমার জামা কাপড় পরে বের হয়ে যেত যে আজকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে, এইটাতেই তাদের সারাদিন শেষ। এইটা থেকে কিন্তু তোমার এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে বর্তমানে ই ব্যাংকিংয়ের ব্যবস্থা বা অনলাইন ব্যাংকিংয়ের কারণে কিন্তু বাসায় বসে সোফাতে বসেও কিন্তু মোবাইল টিপে টিপে কিন্তু তোমার এখানে টাকা উঠানো, মানে টাকা ট্রান্সফারও করা যাচ্ছে, টাকা দিয়ে তুমি যে কাজগুলো করো কেনাকাটা অথবা তোমার যে কোনো ধরনের ইউটিলিটি বিল সেটা পে করতে পারতেছো। তো সেই কারণে তুমি এইভাবে ব্যবসার আধুনিকায়নে তুমি কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা তুমি বলে ফেলতে পারো। তারপরে এখানে উদ্দীপকে জনাব আবিদ কোন ধরনের কার্ড ব্যবহার করেন। তো এখানে যেহেতু জনাব আবিদ বলছে যে সে নগদ টাকা বহনে ভয় পায়, এই কথাটা আমি হাইলাইট করে দিচ্ছি। তার মানে হচ্ছে তার টাকাটা সে ব্যাংকের যে টাকা, মানে তার যে স্যালারিটা সে কিন্তু ব্যাংকে রেখে দেয় এবং সে পকেটে কোনো ক্যাশ ক্যারি করে না। সে যেহেতু দূরে থাকে সেই কারণে তার ফ্যামিলি থেকে সে তার ব্যাংকেই সব টাকা জমা রাখে এবং সে একটা কার্ড নিয়ে নিছে। তার মানে হচ্ছে সে ডেবিট কার্ডই ইউজ করে এবং ডেবিট কার্ড দিয়েই সে তার মোটামুটি সবগুলো কাজ বা ইউটিলিটি বিল টিল পরিশোধ করা এই কাজটা সে করে ফেলে। এরপর হচ্ছে কোন ধরনের ব্যাংক প্রক্রিয়ায় জনাব আবিদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে বলে তুমি মনে করো, কোন ধরনের ব্যাংকিং প্রক্রিয়া। তো আমরা এখানে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়াটার কথাই বলবো। এখানে ই ব্যাংকিংও লিখবো, মোবাইল ব্যাংকিংও লিখবো, যে ই ব্যাংকিং এর মাধ্যমেই তোমার ব্যাংকের যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো অনলাইনে চলে গেছে। অনলাইনে চলে যাওয়ার কারণে অনলাইনের ফ্যাসিলিটিস আরও বর্ধিত হয়েছে। এখন ই ব্যাংকিংয়ের পাশাপাশি আমরা মোবাইল ব্যাংকিংটা জনপ্রিয় হতে দেখি, যে প্রত্যেকটা ব্যাংকই তাদের ই ব্যাংকিং ফ্যাসিলিটিসের সাথে সাথে মোবাইল ব্যাংকিংটাও তারা রেখেছে। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, তোমার এখানে ব্র্যাকের হচ্ছে বিকাশ। তো এইভাবে তোমার প্রত্যেকটার ব্যাংকেরই তোমার কিন্তু মোবাইল ব্যাংকিং ফ্যাসিলিটিসটা আছে। তো এইভাবেই তারা এই যে ই ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে অধিকতর আরও ফ্যাসিলিটিস দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমার এই আবিদের জীবনযাত্রাকে সহজ করেছে। তো এইভাবে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করলেই কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। তো আমরা এইভাবেই আজকের ক্লাস শেষ করব। তো তোমাদের একটা বাড়ির কাজ রইল, বাড়ির কাজটা তোমরা একটু দেখে নাও। তোমরা যে কোনো 10টা কোম্পানি নাম লিখবা যেটাতে তোমার ব্যাপকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। তাহলে তুমি একটু চিন্তার অবকাশ পাবা যে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন কোন সেক্টরে ব্যবহৃত হচ্ছে। তুমি ব্যাংক লিখতে পারো, একটা আনসার আমি বলে দিলাম, ব্যাংকের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তো এইভাবে তুমি 10টি কোম্পানি বা সংগঠনে তুমি নাম লিখবা। এবং এটার পাশাপাশি তোমাকে আরেকটা অপশন বলে দিলাম, সেটা হচ্ছে মোবাইল ফোন। এটা হচ্ছে 2 নম্বর সেক্টর বা কোম্পানি যারা তোমার এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। তো ধরো যে মোবাইল ফোন কোম্পানিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের যে প্রয়োজনীয়তাটা সেটা তুমি একটু বিস্তারিত লিখবে। ধরো যে এখানে গ্রামীণ ফোন হইতে পারে, রবি হইতে পারে, বাংলা লিঙ্ক হইতে পারে, তারা তথ্য যোগাযোগ প্রযুক্তিটা ব্যবহার করে কিভাবে তাদের নিজেদের বেনিফিট নিচ্ছে, কাস্টমারদেরকে কিভাবে স্যাটিসফাই করছে, সেগুলো তোমরা একটু দেখে নিবা। তো আমরা আজকে ক্লাস শেষ করব। তো আজকে ক্লাস শেষ করার আগে এই নীতি কথাটা একটু শুনে নাও, যে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। তো সেই কারণেই সবসময় পরিবার পরিজনের সাথে ভালো আচরণ এবং পরিবারের লোকজনের কাছে কিভাবে প্রিয় হওয়া যায়, তাদের সাথে কিভাবে তুমি ধরো যে মিশতে পারো, সেই বিষয়টা সবসময় খেয়াল রাখবে। তুমি যদি পরিবার থেকে দূরে সরে যাও তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে নিজের থেকেও দূরে সরে যাবা এবং তুমি নিজেকে যখন হারাই ফেলবা তুমি কিন্তু নিজের সঠিক মূল্যায়নটা নিজে করতে পারবে না এবং সবসময় হীনমন্যতাতে ভুগবা। তো সেই কারণেই সবসময় পরিবারের সাথে অ্যাটাচমেন্টে থাকবা, পরিবার পরিজনের কথা বলছে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবা, তাহলেই নিজেও সুখে থাকবা এবং সমাজকেও ভালো রাখতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল। আজকে ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম।